গুড ইভিনিং স্টুডেন্টস, উইশ টু লার্নের আর একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বিষয় হলো ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। যেহেতু প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স আমরা কমপ্লিট করেছি, তাই ফিউচার টেন্সের আজকে প্রথম ক্লাস ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। এবার ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার আমরা কখন ব্যবহার করব, ব্যবহারটা একটু বুঝে নেওয়া খুব দরকার। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইটের মতো ফিউচার ইনডিফিনাইট কিন্তু এত সমস্যা বা এত জটিলতা কিছু নেই। ফিউচার ইনডিফিনাইটের ব্যবহার খুব সরল। ভবিষ্যতে তুমি যে কাজটা করবে, ভবিষ্যতে কোনো কিছু ঘটবে এমন বোঝাতে চাইলে তোমাকে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার ব্যবহার করতে হবে। এছাড়া অন্য কোনো ক্ষেত্র কিন্তু বিশেষ আলাদা করে কোনো ক্ষেত্র নেই। প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইটে আমরা যেমন কয়েকটা ব্যবহারের মাল্টিপল ইউজেস আমরা দেখেছিলাম, এখানে কিন্তু মাল্টিপল ইউজেস সেরকম কিছু নেই। তোমাকে জাস্ট সিম্পলি বুঝে নিতে হবে যে ফিউচারে বা ভবিষ্যতে কোনো ঘটনা তুমি যখন ন্যারেট করবে, মানে বলবে ভবিষ্যতে ঘটবে এরকম কোনো ঘটনা, বা ভবিষ্যতে তুমি করবে এমন কোনো ঘটনা, বা অন্য কেউ ভবিষ্যতে করবে এমন কোনো ঘটনা তুমি যখন ন্যারেট করবে, মানে বর্ণনা করবে, তখন তোমাকে এই ফিউচার ইনডিফিনাইটের ব্যবহার করতে হবে। যেমন ধরো, আমরা একটা এক্সাম্পল নিয়েই পুরো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স কভার করলাম, তাই সেই এক্সাম্পলটাই আমরা ইউজ করছি। রাম ভাত খায়, প্রেজেন্ট ইনডিফিনাইটে বলেছিলাম। পাস্ট ইনডিফিনাইটে বলেছিলাম রাম ভাত খেয়েছিল। ফিউচার ইনডিফিনাইটে আমরা অবশ্যই বলবো, কী বলবো না, রাম ভাত খাবে। তাহলে কবে খাবে, কখন খাবে তুমি জানো না, কিন্তু যখনই সে খাক, যখনই তার খাওয়াটা হোক না কেন, সেটা কিন্তু প্রেজেন্ট বা পাস্টে, অতীতে বা বর্তমানকে ছাড়িয়ে ভবিষ্যতে সেই কাজটা সম্পন্ন হবে। তাই তুমি বলছো রাম ভাত খাবে। তাহলে আমরা এক্সাম্পল একটু লিখে দেখে নিই, কতটা সহজ করে একটু দেখে নাও। দেখো, রাম ভাত খাবে। তাহলে তুমি কিভাবে লিখবে এটা? রাম উইল ইট রাইস। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট উইল, ভার্বের কিন্তু প্রেজেন্ট রূপ, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবে। ফিউচারে কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট রূপ বা V1 ইউজ করছি, তারপরে অবজেক্ট আছে। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, আমি গান করব বা গান গাইব যেটাকে বলে, তাহলে আমি একটি গান করব, একই ব্যাপার, গান করব বা গান গাইব। তাহলে তুমি কি করবে? আই উইল, গান গাওয়া হচ্ছে সিং এ সং। এরপরে তুমি যদি আরও কিছু যোগ দিতে চাও এই সেন্টেন্সে, তাহলে তুমি সেটা যোগ দিতে পারো। দেখো, তাহলে রাম উইল ইট রাইস, রাম ভাত খাবে। আমি একটি গান করব, আই উইল সিং এ সং। একটা একটু ডাউট তৈরি হচ্ছে না, যে আই এর পরে উইল দিলাম, রামের পরে উইল দিলাম, ঠিক আছে, আই এর পরে উইল দিলাম, একটা ডাউট তৈরি হচ্ছে। আমি জানি নিশ্চয়ই তৈরি হচ্ছে, কারণ গতানুগতিকভাবে তোমরা শিখে এসেছো যে ফার্স্ট পার্সন যদি হয়, মানে আই বা উই যদি সাবজেক্টে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে শ্যাল ইউজ করা হয়। বাকি অন্য কোনো কিছু থাকলে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনে আমরা উইল ইউজ করি। এটা যে ভুল তা নয়, এখনও এটা বেশ কিছু এখনকার চলতি যে গ্রামার বইগুলো, সেই গ্রামার বইয়ে তো তোমরা এই একই জিনিস পাবে। কিন্তু বর্তমান সময়ে যেখানে মডার্ন ইংলিশের প্রাধান্য অনেক বেশি, এখন মডার্ন ইংলিশ কিন্তু সমস্ত জায়গাতেই মডার্ন ইংলিশের ইউজ অনেক বেশি হচ্ছে। এই মডার্ন ইংলিশের ক্ষেত্রে কিন্তু শ্যালের ব্যবহার অনেকটা সীমিত করা হয়েছে। সেই জন্য এই যে উদাহরণটা আমি লিখেছি আই উইল, এটা কিন্তু একদমই সঠিক, তাই এটা নিয়ে ডাউট বা কনফিউশনের কোনো জায়গা নেই। হ্যাঁ, তোমরা অবশ্যই আই বা উইয়ের পরে শ্যাল ইউজ করতে পারো, কিন্তু সেটার কোনো বাধ্যবাধকতা আজকের দিনে কিন্তু অপ্রাসঙ্গিক। তাহলে আজকের দিনে তুমি আই এর পরে উইল ইউজ করতে পারো, হি শি ইট সবের পরেই উইল ইউজ করতে পারো। তার মানে তুমি যে কোনো কিছু সাবজেক্টে থাকলে তুমি তারপরে উইল ইউজ করতে পারো। এটা মডার্ন ইংলিশের মানে এই অতিরিক্ত ব্যবহারের জন্যই এইটা হয়েছে, এবং শ্যালের ব্যবহার অনেকটা লিমিটেড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ফিউচার ইনডিফিনাইটের এক্সাম্পল দেখে নিলাম, ব্যবহার দেখে নিয়েছি। ব্যবহারটা আমি আরেকবার বলে দিয়েছি। ব্যবহার হচ্ছে যখন তুমি ভবিষ্যতে কোনো ঘটনাকে বর্ণনা করতে যাবে, যে ভবিষ্যতে কিছু ঘটবে বা কিছু হবে, এরকম কিছু যখন তুমি বলতে চাইছো, তখন তোমাকে ফিউচার ইনডিফিনাইট ব্যবহার করতে হবে। আরেকবার প্রয়োজনে আরেকবার ব্যাকে গিয়ে রিওয়াইন্ড করে বিষয়টা, এই ব্যবহারটা তোমরা খাতায় লিখে নিও।
আমি আর লিখছি না। তাহলে আমি একবারে বাক্যের গঠনটা লিখছি। বাক্যের গঠন কি বলছে, যেমনটা আমি বললাম, বাক্যের গঠন আমরা দেখব। বাক্যের গঠনে আমরা পাচ্ছি সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে উইলটাই লিখলাম। কিন্তু আমি আবার বলে দিচ্ছি যে আই বা উই হলে, ফার্স্ট পার্সন হলে তোমরা শ্যাল ইউজ করতে পারো, কিন্তু যেখানে কনফিউজ হয়ে যাচ্ছ সেখানে কনফিউশনের কোনো জায়গা নেই, কোনো প্রয়োজনই নেই। তোমরা উইল মানে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে উইল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আরও কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখে নিই, যদি এরকম বলি, তোমরা কাল আমার বাড়ি আসবে, তাহলে তোমরা সাবজেক্ট, তাহলে ইউ উইল কাম টু মাই হাউস, এবার কাল টুমরো, TOMORROW, টুমরো। এক্ষেত্রে বলে দিই, এই টুমরো শব্দটা কিন্তু প্রথমেও লিখতে পারো, টুমরো ইউ উইল কাম টু মাই হাউস, ফুল স্টপ করতে পারো। হয় তোমাকে টুমরোটা সামনে দিতে হবে, না হলে একদম শেষে দিতে হবে, ঠিক আছে। আরও কয়েকটা উদাহরণ যদি এরকম দেখে নিই, দেখো এতে বিশাল জটিল কিন্তু নেই। প্রথমে তোমাদের মনে রাখতে হবে ফিউচারের যে টেন্সগুলো আছে না, সেগুলোর ব্যবহার আমাদের কার্যক্ষেত্রে খুবই কম। ফিউচার ইনডিফিনাইটটা যদি বা সেরকমভাবে ব্যবহার হয়, এরপরে যখন আমরা ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস এগুলো বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করবো, তখন দেখবে আমরা ডেইলি কনভারসেশনে খুবই সামান্য কয়েকটা ক্ষেত্রে মাত্র, কয়েকটা সামান্য ক্ষেত্রেই শুধুমাত্র এগুলো ব্যবহার করতে পারি। অন্য কোনো ক্ষেত্রে আমরা যেমন প্রতিনিয়ত আমাদের কনভারসেশনে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স এসে যায়, সেরকম ফিউচার টেন্স কিন্তু অত অহরহ অত বেশিবার করে আসে না, ঠিক আছে। তাহলে আরও কয়েকটা এক্সাম্পল যদি দেখে নিই, ধরো বলছি, তুমি কাল নয়, অন্য কোনো নির্দিষ্ট দিন ধরো বললাম, তুমি বুধবার কলকাতা যাবে, তাহলে কি হবে, ইউ উইল গো টু কলকাতা, কবে না, বুধবার। তোমরা নিশ্চয়ই জানো, আশা করি অনেকেই জানো, যারা জানো না তারা বুঝে নাও, যে কোনো নির্দিষ্ট দিন বোঝালে, কোনো দিন তারিখ এরকম বোঝালে তার আগে অন বসে, তাহলে অন ওয়েডনেসডে। তাহলে ইউ উইল গো টু কলকাতা অন ওয়েডনেসডে, বুধবার তুমি কলকাতা যাবে। এইরকমভাবে প্র্যাকটিস করা যেতেই পারে। তোমাদের একটা মনে প্রশ্ন হতে পারে যে হঠাৎ করে এই শ্যাল উইলের এই যে একটা ব্যারিয়ার ছিল, এটা হঠাৎ করে এত নর্মাল হয়ে গেল, এত নর্মালাইজ করা হলো কেন? সেক্ষেত্রে তোমাদের একবার বলি যে ইংরেজি হচ্ছে সব থেকে মডার্ন একটা ল্যাঙ্গুয়েজ। এটা প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং প্রতিনিয়ত এটা গবেষণা চলছে কিভাবে এটা আরও বেশি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়। দেখো আমরা যত সময় যাচ্ছে তত আমরা মডার্ন হচ্ছি, এবং এই মডার্ন হওয়ার জন্য একটা অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা। এখনকার দিনে একটা কনসেপ্ট এমনিই এসে গেছে, তুমি দেখবে গ্রামে গঞ্জে আর আলাদা করে কোনো পার্থক্য নেই। তুমি দেখবে গ্রামের প্রত্যন্ত একটা গ্রামের কোণে গিয়েও দেখবে তুমি ছেলেরা কিন্তু মাঝে সাঝে দুটো একটা কথার মাঝে দুটো একটা ইংরেজি ওয়ার্ড ইউজ করছে। তাই এই যে ল্যাঙ্গুয়েজটা একদম রিমোট এরিয়ায় পৌঁছে গেছে, তার একমাত্র কারণ কিন্তু এর সিম্পলিসিটি। তা বলে ইংরেজি যে আজকের মতোই এরকমই সিম্পলিসিটি, এতটা সারল্য এর মধ্যে ছিল তা কিন্তু নয়। এর মধ্যে অনেক জটিলতা ছিল, অনেক কনজারভেশন ছিল, অনেকটা রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, যার জন্য এটার ব্যবহার কিন্তু কিছু মুষ্টিমেয় মানুষই করত। সেই জায়গা থেকে কিন্তু দেখা গেল যে এই যে ব্যারিয়ারগুলো, যেগুলোর জন্য সাধারণ মানুষ এই ল্যাঙ্গুয়েজটাকে এত সহজে ব্যবহার করতে পারে না, সেই ব্যারিয়ারগুলোকে কিন্তু ভাঙা দরকার। এটা যারা এইগুলো নিয়ে রিসার্চ করছেন তারা বুঝতে পেরেছেন, সেই জন্যই কিন্তু তারা
এই আস্তে আস্তে যে জটিলতাগুলো, কারণ তোমাকে বলতে গেলেই তোমাকে আলাদা করে আবার শিখতে হবে, শ্যাল বলবো কার পরে, উইল বলবো কার পরে, এই যে বাড়তি জিনিসগুলো শেখা এবং সেগুলোকে মনে রাখা এবং বারবার করে সেগুলো ব্যবহার করার সময় সেগুলোকে প্রপারলি ইউজ করা, সঠিকভাবে ইউটিলাইজ করা, এই এত জটিলতার জন্য কিন্তু এই সাবজেক্ট এই ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে কর্নার হয়ে যেত। সেটা যাতে না হয় সেই জন্য কিন্তু এই সারল্যটা, এই সিম্পলিসিটিটার খুব প্রয়োজন। এমন অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন আমি একটা ল্যাঙ্গুয়েজের কথা এই প্রসঙ্গে বলে রাখি, আশা করি এটা এই সম্বন্ধে অনেকেই দ্বিমত হবে না, সেটা হচ্ছে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত ল্যাঙ্গুয়েজ কিন্তু আজও মানুষের নাগালে সবথেকে প্রাচীন ল্যাঙ্গুয়েজ, কিন্তু আজও সেটা মানুষের মুখে মুখে ব্যবহৃত হয় না শুধুমাত্র একটি কারণে, তার কারণ কিন্তু এর জটিলতা। এর গ্রামারের যে ব্যাকরণের যে রুলস অ্যান্ড রেগুলেশন প্রচুর জটিল, এবং সেগুলো সাধারণ মানুষের ব্যবহার একই জিনিস বহু রকমভাবে বলা যায়, তাই কোনটা সঠিক কোনটা বেঠিক, কে ঠিক বলছে কে ভুল, প্রচুর। তাছাড়াও এর মানে পুরো জিনিসটাই কিন্তু আরও, আমার মনে হয় আরও অনেক বেশি সরলতার প্রয়োজন, তাহলে কিন্তু মানুষের কাছে কাছে এই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু পৌঁছে যাবে। যাই হোক, যে কথাটা বলছিলাম, তাহলে শুধুমাত্র এই কারণে এখন মডার্ন ইংলিশের ইউসেজ অনেক বেশি, মডার্ন ইংলিশ অনেক বেশি ইউজ হচ্ছে, সেই কারণে কিন্তু মডার্ন ইংলিশের মতে এই শ্যাল উইল, দেখো শুধু শ্যাল উইল নয়, গ্রামারের ক্ষেত্রে আমরা যখন গ্রামার করবো দেখবে ক্ষেত্রে সেই জায়গায় জায়গায় আমি দেখিয়েও দেবো যে গ্রামারের অনেক রুল ছিল, যে রুলগুলো কিন্তু আগে চালু ছিল, আগে সেগুলোই একমাত্র কারেক্ট ছিল, কিন্তু এখন আরও অন্য, আগে হয়তো কোনো একটা রুল যেটাকে ভুল বলা হতো সেটা কিন্তু আজকে কারেক্ট, এরকম অনেক জায়গা আছে, আগেরটাও ঠিক এখনকারটাও ঠিক। এরকমভাবে যত জটিলতা ছিল, যতটা রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, সেই সমস্তগুলো কিন্তু ওপেন টু অল করা হয়েছে, সাধারণ মানুষ সেটা ব্যবহার করুক সেই জন্য। আর এই জন্যই এই ল্যাঙ্গুয়েজটা আজ সাধারণ মানুষের কাছে এত কাছাকাছি গিয়ে পৌঁছে গেছে, এবং সারা বিশ্বের এই একটি ল্যাঙ্গুয়েজই মাত্র আছে যেটা কিন্তু সারা বিশ্বকে কানেক্ট করে, সারা বিশ্বকে কানেক্ট করে। তুমি যে প্রান্তে, পৃথিবীর যে প্রান্তে যাও, এই একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করলে তুমি বুঝতে পারছো তোমার মনের ভাব তুমি একদম পরিষ্কারভাবে তোমার সামনের মানুষটার কাছে প্রকাশ করতে পারবে। যাই হোক, অনেকটা কথা বললাম, এটাই আসল কারণ, সেই জন্যই শ্যাল উইলের ব্যবহারটা এতটা সহজ করা হয়েছে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে কী দেখলাম? সাবজেক্ট, উইল, V1 অবজেক্ট। আমি আবার তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি, শুধু উইল নয়, তোমরা শ্যালকেও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে ফার্স্ট পার্সনে মানে আই বা উই এর জন্য তোমাকে শ্যাল ইউজ করতে হবে, বাকিগুলো তুমি উইল ইউজ করবে। আর যদি কনফিউশনে যেতে না চাও তাহলে পুরোটাই উইল ইউজ করবে। শ্যালকে সাধারণত মডার্ন ইংলিশে শ্যালটাকে একদম ফর্মালি ইউজ করা হয়, শ্যালের ইউজটা অনেক ফর্মালি হয়ে গেছে। শ্যাল আর উইলের ইউজ নিয়ে আমি আলাদা করে ক্লাস আমি আলাদা করে তৈরি করব তোমাদের জন্য, নিশ্চয়ই ক্লাস দেওয়া হবে। আপাতত ফিউচার ইনডিফিনিটের জন্য যতটুকু জানা দরকার ততটুকু তোমরা একটু জেনে নাও। আরও কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখি, সেক্ষেত্রে ধরো যদি তুমি এরকম বলো যে আমরা বই কিনতে যাব। দেখো যাব, এই কিনতে এটা একটা অন্য ধরনের ভার্ব এলো, এটাকে নন ফাইনাইট ভার্ব বলে, তোমাদেরকে যখন ভার্বের ক্লাস করাবো তখন বলবো। আপাতত কীভাবে এটা আমরা লিখবো দেখো, তা আমরা লিখবো উই উইল, সেক্ষেত্রে তোমরা শ্যাল ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে সহজ করেই দেখাচ্ছি তাই উইলই বলবো। উই উইল যাবো, তো তাহলে গো টু কিনতে, বাই, টু বাই মানে কিনতে, এটা মনে রাখবে। তাহলে গো টু বাই বুকস বা বুক, একটা বই যদি বোঝাও তাহলে উই উইল গো টু বাই বুক বা বুকস, যেহেতু একটা বই কিনতে আর কেউ যাবে কি, সেই জন্য প্লুরালি করা হলো। তাহলে উইল গো টু বাই বুকস, আমরা বই কিনতে যাব, বুঝতে পারছো? তাহলে এইভাবে কিন্তু ফিউচার ইনডিফিনিট তোমরা নিজেরা, যে উদাহরণগুলো আমি অন্যান্য টেন্সে ইউজ করেছি সেই রকম এক্সাম্পলগুলো ফিউচারে ট্রান্সফার করে তোমরা সেগুলোকে ব্যবহার করতে পারো। তাছাড়াও তোমাদের ডেলি বেশ কিছু বইয়ে, নিচু ক্লাসের কিছু বইয়ে তোমরা ট্রান্সলেশন পেয়ে যেতে পারো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর একটা জিনিস তোমাদের বলা হয়েছে, সেই জিনিসটা সেটা একটু বলে দিই। অনেক সময় দেখবে আমরা বলি যে আমি এটা করতে চলেছি, বা কেউ হয়তো বলে, ধরো আমি তোমাদের বললাম যে আজকের ক্লাসে আমরা ফিউচার ইনডিফিনিট শিখতে চলেছি, তাহলে আমরা ইংরেজিতে কী বলবো?
today we are going to learn future indefinite, আমি ডট ডট করে দিলাম। এই দেখো, উই আর গোয়িং, সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের আইএনজি, প্রেজেন্টের। তাহলে এইটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট কন্টিনিউয়াস, শর্টে লিখলাম। দেখো এই স্ট্রাকচার অফ সেন্টেন্সটা আমি বাংলাটা আরেকবার বলছি, টুডে উই আর গোয়িং টু লার্ন ইন ফিউচার ইনডিফিনাইট। আজকে আমরা ফিউচার ইনডিফিনাইট শিখতে চলেছি। দেখো স্ট্রাকচারটা বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু যখন আমি বাংলায় বলছি আজকে আমরা ফিউচার ইনডিফিনাইট শিখতে চলেছি, তাহলে এখনও কিন্তু শিখিনি, শিখবো, অ্যাকচুয়ালি শিখবো, সেইটা বোঝাতে চাইছি। তাহলে এর বাক্যের গঠনটা বলছে ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এর সেন্সটা বলছে দেখো ফিউচার ইনডিফিনাইট। এটা শুধু একটু অন্যরকম ব্যবহার বলেই এটা দেখিয়ে দিলাম, এক্সাম্পলটা তুলে ধরলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসও অনেক সময় ফিউচার ইনডিফিনাইটের সেন্স তৈরি করে, সেটা বলার জন্য এই এক্সাম্পলটা দেখালাম। এটা আলাদা করে অন্য কোনো কিছু বোঝাতে আমি চাইনি, আমি আসলে বোঝালাম যে ফিউচার কন্টিনিউয়াস তোমার ফিউচার ইনডিফিনাইটের সেন্স কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস তৈরি করে সেটা। তাহলে আমি আবার বলছি, টুডে উই আর গোয়িং টু লার্ন ফিউচার ইনডিফিনাইট, বা তুমি এখানে যা খুশি বলতে পারো। তাহলে আজকে আমরা ফিউচার ইনডিফিনাইট শিখতে চলেছি, তাহলে বোঝাই যাচ্ছে যে এখনই হয়তো স্টার্ট করব, এখনই, এবং সেটা শিওরলি। তাহলে শিওরলি অ্যান্ড প্রম্পটলি বোঝালে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার ইনডিফিনাইটের সেন্স তৈরি করে। শিওরলি অ্যান্ড প্রম্পটলি, এই দুটো কথা মনে রাখবে। শিওরলি তুমি কাজটা করবে, এটা নিশ্চিত, এবং প্রম্পটলি মানে তুমি এখনই করবে। সাধারণত এই প্রম্পটলি এই সেন্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রটা। ঠিক আছে, আশা করি তোমরা ফিউচার ইনডিফিনাইটের কোনো সমস্যা তোমাদের নেই। আজকের ক্লাসে তোমাদের ফিউচার ইনডিফিনাইটের বা এই শ্যাল উইলের যে সমস্ত ডাউট ছিল সেই ডাউটগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লাসটা ফলপ্রসূ হলে যদি এখান থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক করো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। আজ এই পর্যন্তই থাক, সঙ্গে থেকো।